জেলা গঠন নিবেদনে গ্রিন গার্ডেনে বাঁকুড়া শহরের ইট কাঠ পাথর জঞ্জালের পাহাড় যেখানে শেষ, শুধুই কি ঘটনা না দুর্ঘটনা না আপনার আমার কথা? আদৌ কি মিটবে জলকষ্ট? চাষবাসে উন্নতি কতটা? কৃষক কি পাচ্ছে উৎপাদিত মূল্য? জেলার মেয়েরাও নেই পিছিয়ে, পড়াশোনার সাথে খেলাধুলাতেও সমান পাল্লা। শুধুমাত্র জেলার বার্তায়। নমস্কার, শুরু করছি জেলার বার্তা, জেলার মানুষের অন্তরের কথা। আপনাদের সঙ্গে আমি সাথী। শুরুতেই সংবাদ শিরোনাম। জঙ্গলমহল সফরে রাজ্যের মুখ্যমন্ত্রী, পঞ্চায়েত নির্বাচনে জঙ্গলমহল উন্নয়নকে পাখির চোখ। বড়জোড়ায় পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের বিপক্ষে দলত্যাগে তৃণমূল সমর্থক। রচনায় ভুল লেখায় 550 বার কান ধরে উদ্বসের শাস্তি, শিক্ষকের অত্যাচারে অসুস্থ ছাত্রী। কামদুই কাণ্ডে প্রতিবাদে সামিল জেলার লেখক শিল্পী বুদ্ধিজীবীরা। খবর বিস্তারিতভাবে। পঞ্চায়েত নির্বাচনের প্রচারে জঙ্গলমহল সফরে রাজ্যের মুখ্যমন্ত্রী। খাতড়া ফুটবল ময়দানে নির্বাচনী প্রচারে 2 বছরে রাজ্যের উন্নয়নের চিত্র তুলে ধরার পাশাপাশি বিরোধীদের কটাক্ষ মমতার। নির্বাচনের আগে জঙ্গলমহল সফরে জঙ্গলমহল উন্নয়নকে পাখির চোখ করে প্রচারে নামছে তৃণমূল বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। আজকে কিছুক্ষণ আগে আমি একটা ক্রাইম রেকর্ড দেখছিলাম। সেই রেকর্ডটা শুধু বলে বেড়াচ্ছে বাংলা নাকি ধর্ষণে প্রথম। বলুন দেখি নাকি কেলেঙ্কারি। ওকে জিজ্ঞেস করুন কেরালার হিসেব করতে, রাজস্থানের হিসেব করতে, ছত্তিশগড়ের হিসেব করতে, ঝাড়খণ্ডের হিসেব করতে। আরে আমার স্টেট তো বড় স্টেট, জনসংখ্যা বাড়ছে। যদি কোথাও একটা দুটো মেয়ের উপর অত্যাচার হয় আমরা স্ট্রং অ্যাকশন নিচ্ছি। মালদাতে আমরা 27 দিনের মধ্যে, মনে রাখবেন, আমরা লাইফ সেন্টেন্স করে দিয়েছি। বারাসাতের কেসও হবে, চিন্তা করার কোনো কারণ নেই। আমার ভাইদের বলবো বোনদের সম্মান রক্ষা করতে হবে, বোনেদের বলবো ভাইদের সম্মান রক্ষা করতে হবে, মা বোনেদের সম্মান দিতে হবে। কেউ কেউ খুব বড় বড় কথা বলছে, তো আপনারাই বা আলোচনার নামে এইসব বাজে ইস্যুগুলোকে বাচ্চাদের পর্যন্ত শেখাচ্ছেন কেন? সিনেমায়, সাহিত্যে, নাটকে দায়িত্ব আমারও যেমন আছে আপনাদেরও তো আছে। আমি অনুরোধ করবো যারা নাটক, সিনেমা, সাহিত্য, নানা রকম কাজে আছেন বা চ্যানেলগুলো, যে আপনারা একটু জাগরণ করুন মানুষের মধ্যে। আপনি নিশ্চয়ই আপনারগুলো করুন, কিন্তু এটা যে খারাপ কাজ, এই খারাপ কাজ যাতে কেউ না করে তার জন্য সামাজিকভাবে আমি আপনাদের সকলের সাহায্য চাইব। আমি চাই ঝাড়গ্রাম থেকে ঝিলিমিলি, ছাতাটা একটু নামা ভাই, ঝাড়গ্রাম, এটা সোজা করে দাও, সোজা করে দাও, হ্যাঁ সোজা করে একটু নামো। হ্যাঁ, ঝাড়গ্রাম থেকে ঝিলিমিলি, মুকুটমণিপুর থেকে সিমলাপাল, শুশুনিয়া পাহাড় থেকে অযোধ্যা। আপনাদের আমি বলে রাখছি, এই জায়গাগুলো আগামী দিন এমন করে দেব না, দার্জিলিং এ যেমন মানুষ ঘুরতে যায় এখানেও ঘুরতে আসবে সবাই, এবং এর ফলে এই জায়গাটার নাম লোকের মুখে মুখে ঘুরবে। আমার শুধু ভয় লাগে কংসাবতীতে যখন জল বাড়ে, কারণ যখন বৃষ্টির জল বাড়ে কংসাবতীর জলও বাড়ে, দামোদরের জলও বাড়ে। সেই জল যখন বেশি হয়ে যায় সেই জল ছেড়ে দিলে মানুষের খুব কষ্ট হয়। এবারে আপনারা দেখেছেন উত্তরাখণ্ডে কত মানুষ মারা গেছে। আমাদেরও প্রায় অনেক পরিবার গিয়েছিল, আমরা প্রায় 500-600 পরিবার ফিরিয়ে এনেছি। এখনো 300-400-300-350 পরিবার আছে। বিজেপির লোকেরা মনে রাখবেন সিপিএম এর সবচেয়ে বড় বন্ধু। বিজেপির অনেককে সিপিএম টাকা দিয়ে কেনে, আর তাদের বলে তুমি দুটো ভোট কাটো তৃণমূলের, সিপিএম দুটো ভোট কাটবে, কংগ্রেস দুটো ভোট কাটবে, আর এই করে তৃণমূলটাকে হারিয়ে দাও। আমি বলি কমরেড, সিপিএম, কংগ্রেস, বিজেপি আর মাওবাদীরা একজোট হয়েছে। ওটা হচ্ছে সর্বনাশের জোট, ওটা রক্ত খেলার জোট, ওটা অশান্তির জোট, জঙ্গলমহলকে আবার জোট আর আমাদের জোট তৃণমূল কংগ্রেসের জোট।
জুনিয়র ডাক্তার ও রোগী পরিবারের বচসার জেরে উত্তাল বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতাল। এরই জেরে নিরাপত্তাহীনতার অভিযোগ এনে কর্মবিরতির পথে জুনিয়র ডাক্তাররা। কর্মবিরতির ফলে ব্যাহত স্বাভাবিক চিকিৎসা পরিষেবা না পাওয়ার দরুন রোগী ও তাদের পরিবারের মধ্যে ক্ষোভ বাড়ছে লাফিয়ে। চিকিৎসক ও চিকিৎসা কর্মীদের উপর আক্রমণ ও হামলা ঠেকাতে রাজ্যে কঠোর আইন লাগু হয়েছে, কিন্তু তাতে ঠেকানো যায়নি চিকিৎসক নিগ্রহের মতো অপরাধ। বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজের মতো রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ হাসপাতালে ঢিলেঢালা নিরাপত্তার সুযোগ নিয়ে একের পর এক চিকিৎসক নিগ্রহের ঘটনা ঘটেই চলেছে। ফলে চিকিৎসা করতে গিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন হাসপাতালের চিকিৎসকরা। হাসপাতালে নিরাপত্তা আঁটোসাঁটো করার দাবিতে গত রবিবার থেকে কর্মবিরতি শুরু করেছেন হাসপাতালে কর্মরত প্রায় 300 জুনিয়র চিকিৎসক। যত্ন সহকারে দেখে এবং সেই রকম আমাদের সিকিউরিটির জন্য ফান্ডের ব্যবস্থা করা হোক। আমাদের বিভিন্ন কন্ডিশনে দেখেছি আজকে টাকা দেওয়া হয়, কিন্তু হেলথ সেক্টর যেখানে আজকে মানুষ একটা মারা যেতে পারে সেইখানে আজকে টাকা দেওয়া সবচেয়ে বেশি জরুরি, সেইখানে আজকে কেন অ্যাডুকেট ফান্ড আসবে না? বাঁকুড়া একটা পেরিফেরাল কলেজ, এখানে 3-4টে ডিস্ট্রিক্ট একসাথে আছে, এত পেশেন্ট লোড, যেখানে আপনার স্যার বললেন যে এখানে একটা বাঁকুড়া মেডিকেল কলেজের গাইনি ডিপার্টমেন্টে 22,000 ডেলিভারি হয়। ওয়ার্ল্ডে বোধহয় একটা গিনেস বুকে কিছুদিন আগে রেকর্ড করেছে। যেখানে অনুপ স্যার আমাদের দিনে এত ওটি করেন, এগুলো সবই হচ্ছে আমাদের ইনফ্রাস্ট্রাকচারের অভাব। এগুলো রীতিমতো আমাদের বাড়ানো উচিত, কিন্তু এখন আমাদের যা পরিস্থিতি, এই পরিবেশে আমরা ইমিডিয়েটলি প্রেজেন্ট যে সিকিউরিটি গার্ড, তারা 12 জন সিকিউরিটি গার্ড আছে, এই 12 জন তারা নিজেরা ডিটেইন দিয়েছে, তাদের পক্ষে সিকিউরিটি দেওয়া এখন সম্ভব নয়, তারা নিজেরা জানিয়ে দিয়েছে এবং আমরাও বলেছি এবং তারাও বলেছে, আমাদের থ্রেট করেছে রীতিমতো। তো আমরা সেই সিকিউরিটি গার্ড ইমিডিয়েটলি টার্মিনেট করতে এবং নতুন অ্যাজ সুন অ্যাজ পসিবল যদি গভর্নমেন্ট করে দেয়, আমরা উইদিন 5 মিনিটস কাজে যোগ দিচ্ছি। বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালের উপর নির্ভরশীল এ রাজ্যে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুরের একাংশ, বর্ধমানের একাংশ। ফলে ওই হাসপাতালে রোগীর চাপ অত্যাধিক। হাসপাতালে 1200টি বেড থাকলেও অধিকাংশ সময় 1500-র উপরে রোগী ভর্তি থাকে হাসপাতালে। ওই বিশাল সংখ্যক বাড়তি রোগীর চিকিৎসা করার মতো যথেষ্ট পরিকাঠামো নেই হাসপাতালে। আমরা সিকিউরিটি সিস্টেমটাকে এনহ্যান্স করার চেষ্টা করছি, যাতে এই কনজেশনটা আমি ঠেকাতে পারছি না, এই কনজেশনটাকে যাতে আমরা আরো বেটার ওয়েতে ট্যাকেল করতে পারি। কারণ আমাদের এত ডিস্ট্রিক্ট হসপিটাল আর পেরিফেরাল রেফারেল হসপিটাল সেরকম নেই বলে হসপিটালগুলো এত অসুবিধায় পড়েছে। নতুন যে 3টে বড় বড় হসপিটালের প্রপোজাল রয়েছে, এটা তো সরকারি হাসপাতাল, এটা করতে তো কিছু সময় লাগবে, এটা তোকে আমরা অস্বীকার করতে পারবো না। তবে আশা করছি এই পেরিফেরাল হসপিটালের যখন কমপ্লিট হয়ে যাবে আর আমাদের এনহ্যান্সমেন্ট অফ দ্য সিকিউরিটি সিস্টেম হবে, আমার এই সমস্যাটা মিনিমাইজ হতে পারে। যথেষ্ট সংখ্যক চিকিৎসক, নার্স ও চিকিৎসা কর্মী। ওই পরিস্থিতিতে চিকিৎসা পরিষেবা স্বাভাবিক রাখতে হিমশিম খেতে হয় চিকিৎসকদের। ওই বিশাল সংখ্যক রোগীদের চাপ সামলাতে গিয়ে চিকিৎসায় সামান্য হেরফের হলেই হাসপাতালে ঢিলেঢালা নিরাপত্তার সুযোগ নিয়ে রোগীর আত্মীয়রা চড়া হয় চিকিৎসকদের উপরে। চলে ব্যাপক মারধর ও গালিগালাজ হাত থেকে রেহাই পান না মহিলা চিকিৎসকরাও। এখানে পর্যন্ত ডাক্তার বলে মনে করা হয়, ঠিক আছে? এবং খুব ক্রুর ভাষায় যদি বলতে পারি, আমি যেরকম কমেন্ট শুনেছি, এখানে অনেক মেয়ে যেরকম কমেন্ট শুনেছে, বলে যদি ডাক্তারে এরকম কিছু বলে বা আমরা যদি কিছু বলি যে এখানে ড্রেসিং করতে ড্রেসিং রুমে চলুন, নিয়ম তো আছে, আমরা সবাইকে পেশেন্ট পার্টির সামনে সবসময় ড্রেসিং করতে পারি না, আলাদা করে আইসোলেট করে করতে হয়। ডাক্তারদের ফেলে পেটানো হয় এবং মেয়েদের যে সুকর রেপ করা হয়, ঠিক আছে? মেয়ে ডাক্তারদের যদি এই ভাষার কথা বলা হয়েছে, ঠিক আছে? আমার সাথে যেদিন এটা হয়েছিল, দেখবেন আমার এখানে এখনো দাগ রয়েছে, ওদিন 15 জন পেশেন্ট পার্টি ঢুকেছিল, 3 জন ড্রাঙ্ক ছিল এবং থ্যাঙ্ক গড বাকি পেশেন্ট পার্টির একটু কোঅপারেটিভ ছিল, তার জন্য ব্যাপারটা অতটা খারাপ হয়নি। আমি সেলাই করার জন্য হিয়ার দ্য কাট ওভার দেয়ার ওভার দেয়ার অ্যান্ড somewhere scattered throughout the body lacerated injuries. So I was the only rotating house surgeon over surgery downward. I had to face it by myself because our seniors and my colleague were somewhere else due to some emergency. তো আমাকে যাচ্ছেটা এইভাবে গালাগাল করা হয় এবং আমি বলতে পারবো না, মিডিয়া বা কারোর সামনে বলতে পারবো না যে কি ল্যাঙ্গুয়েজ একজন মেয়ে হিসেবে সেটা কতটা খারাপ দাঁড়ায়, যেরকম হয় তো মারা হয়। স্টিল আমি যেহেতু পেশেন্টের অবস্থা খারাপ ছিল, তার জন্য আমি সেলাই করি, তার প্রপার ট্রিটমেন্ট করি, স্যালাইন চালি, যা রেজিমেন্ট আছে সেগুলো করে তারপর বেরোই। বলছি যে তখন ইনসিকিউর তো লাগে, বাট উই আর হ্যাবিচুয়েটেড ফর ইট।
কোয়াইট হ্যাবিচুয়েটেড বিকজ রোজ হচ্ছে আজকে বলে না, এবং মেয়েদের পার্টিকুলারলি কোনো সম্মান তো দূরে করতে ডাক্তার মানুষ বলে মনে করেন না। পার্মানেন্ট সলিউশন একটাই যে এখানে সিকিউরিটির ব্যবস্থা করা হোক, অ্যাটলিস্ট একটা পেশেন্ট পার্টির সাথে 20 জন, এবং স্পেশালি ড্রাঙ্ক পেশেন্ট পার্টি তো ঢোকা উচিত না। বহু ক্ষেত্রে পুলিশের কাছে সুনির্দিষ্ট অভিযোগ জানিয়েও লাভ হয় না। এই পরিস্থিতিতে হাসপাতালের পরিষেবা দিতে গিয়ে চরম আতঙ্ক তৈরি হয়েছে চিকিৎসকদের মধ্যে। নিরাপত্তাহীনতায় ভুগতে থাকা চিকিৎসকরা এবার নিজেদের নিরাপত্তার দাবিতে লাগাতার কর্মবিরতি শুরু করেছে, যদিও পরবর্তীকালে হাসপাতাল কর্তৃপক্ষের চাপে অবশ্য অবরোধ ওঠে। ব্যুরো রিপোর্ট, জেলার বার্তা। পঞ্চায়েত নির্বাচনের প্রথম দফায় বাঁকুড়ায় ভোট পর্ব আর হাতে গোনা কয়েকটা দিন, তাই নির্বাচনী প্রচার চলছে জোর কদমে। প্রচার পর্বকে জনপ্রিয় করে তুলতে বাংলার ঐতিহ্যবাহী বাউল শিল্পীদের নিয়ে প্রচার সারলেন জেলা পরিষদ প্রার্থী অরূপ চক্রবর্তী। আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের প্রথম দফায় বাঁকুড়ায় ভোট পর্ব আগামী 2রা জুলাই। স্বাভাবিকভাবেই হাতে গোনা আর কয়েকটা দিনের প্রচারে এখন তীব্রতা জোর কদমে। বাঁকুড়া 2 নম্বর ব্লকের জেলা পরিষদের প্রার্থী অরূপ চক্রবর্তী তার নির্বাচনী প্রচার সারলেন নির্বাচনী প্রচার ক্ষেত্র হেলনা, শুশুনিয়া, শিবরামপুর, ভাতুড়ি, পোয়াবাগান প্রভৃতি গ্রামে। এদিনে ভোট প্রচারে বাংলার ঐতিহ্যবাহী বাউল শিল্পীদের নিয়ে গ্রামে গ্রামে ভোট প্রচারে মূলত 34 বছরের বাম রাজত্বের অপশাসনের নানা দিক তুলে ধরা হয়। পাশাপাশি রাজ্যে নবনির্বাচিত সরকারের 2 বছরের উন্নয়নের কর্মযোগ্য মানুষের কাছে পৌঁছে দেন তিনি। আগামী নির্বাচনে বিপুল ব্যবধানে জয়ের ব্যাপারেও আশাবাদী তিনি। তোরা সুদে আসলে হিসাব দিতে পারবি রে বাধা ধর, তোদের পোষা পাখি দিয়ে ফাঁকি আর মাঘ পালাবে যখন তখন দাবিতে টাকা দুর্যোগ। পঞ্চায়েত কাজ করেনি, মানুষের কোনো কাজে লাগেনি, গ্রামের দল নেই। সোনরে হার মাদের রাজা বাবু সাজা, সোনরে হার মাদের রাজা এবার তোরা পাবি সাজা। তোরা বহুদিন করেছিস মজা, তোরা বহুদিন করেছিস মজা, এবার কিসে রাখবি মান। পাঠিয়েছে তোমাদেরকে প্রণাম করতে, তোমরা যদি ভোট না দিতে, সরকারটা না পাল্টাতে, তোমরা ভোট দিয়েছো বলে মমতা আমাকে বলেছে তোমাদেরকে ধন্যবাদ জানাতে, তোমাদেরকে প্রণাম জানাতে। তোমরা যদি ভোটটা না দিতে, সরকারটা যদি পরিবর্তন না হতো, বাংলায় অশান্তি হতো, বহু মানুষ মারা যেত। আজকে আমরা প্রচারে বেরিয়েছি, আমাদের সঙ্গে গ্রামের বাউল গান বেরিয়েছে, তারা মামাটি মানুষের গান গাইছে। তারা পশ্চিমবঙ্গে 34 বছরে বামফ্রন্টের আমলে এরা যে অত্যাচার করেছে, হারমাদদের অত্যাচার, মানুষের উপর অত্যাচার, আদিবাসীদের উপর অত্যাচার, গ্রামের মানুষকে ভুল বুঝিয়ে পঞ্চায়েত তৈরি করেছে। গ্রামে উন্নয়ন হয়নি, রাস্তাঘাট নেই, পানীয় জল নেই, গ্রামের গরিব মানুষের টাকা 9-6 হয়েছে, গ্রামের বাড়ি পড়ার টাকা, বার্ধক্য ভাতার টাকা, বিধবা ভাতার টাকা এরা লুটপাট করে পার্টির নেতারা বড় লোক হয়ে গেছে। বাংলায় জমিদার তৈরি হয়েছে বামপন্থীরা, তাদের বিরুদ্ধে মানুষের কাছে আমরা আশীর্বাদ চাইতে এসেছি। আমরা চাইতে এসেছি, ধন্যবাদ জানাচ্ছি যে তারা বাংলার পরিবর্তন করেছেন। লাল দুর্গের ভেতরে থেকে তারা আমাদের সঙ্গে আন্দোলন করতে আসতে পারেনি। সিপিএমের লাল দুর্গের লাল চোখের ভয়ে মানুষ লুকিয়েছিল বামপন্থীদের ছাতার নিচে, কিন্তু শুভবুদ্ধি সম্পন্ন বস্তির মানুষ, গ্রামের মানুষ তারা গোপনে গোপনে শুভবুদ্ধি উন্মোচনা করে তারা ভোটে গিয়ে জোড়া ফুলে, কাস্তে হাতুড়ির বদলে জোড়া ফুলে ভোট দিয়ে সরকারটা পরিবর্তন করেছেন। তাদের অভিবাদন, নমস্কার, প্রণাম জানাতে এসেছি।
তৃণমূলের বিরুদ্ধে কংগ্রেস প্রতীকে প্রার্থী হলেন তৃণমূলেরই এক যুব নেতা। তৃণমূলের জেলা ও রাজ্য নেতৃত্বের নির্দেশে এলাকায় নবাগতরা পঞ্চায়েত নির্বাচনে বেশি প্রাধান্য পাওয়াতেই দলের ভিতরে শুরু হয় অন্তর্কলহ। তারই জেরে বিক্ষুব্ধ হয়ে যুব নেতা বিবেকানন্দ কেওড়ার নেতৃত্বে দল ছেড়ে কংগ্রেসে যোগ দেয় তৃণমূলের একাংশ। কংগ্রেসের হয়ে এলাকায় জেলা পরিষদ আসনে মনোনয়নও জমা দেন ওই যুব নেতা। গত বিধানসভা নির্বাচনে বড়জোড়া কেন্দ্রে জয়ী হন তৃণমূল প্রার্থী আশুতোষ মুখার্জি। বিধানসভা নির্বাচনের পর থেকেই ওই এলাকায় তৃণমূলের একাধিক গোষ্ঠীর মধ্যে গোষ্ঠীকন্দল ক্রমশই তীব্র আকার নিতে থাকে। সম্প্রতি পঞ্চায়েত নির্বাচনে দলীয় প্রার্থী নির্বাচনকে নিয়ে এই দ্বন্দ্ব আরও বড় আকার নেয়। তৃণমূল কংগ্রেসের জেলা ও প্রদেশ নেতৃত্ব ওই এলাকায় জেলা পরিষদের প্রার্থী হিসেবে বরেন্দ্রনাথ খাঁকে টিকিট দিলে বিক্ষুব্ধ হয়ে পড়েন স্থানীয় যুব তৃণমূল নেতা বিবেকানন্দ কেওড়া ও তার গোষ্ঠী। এরপরই বিবেকানন্দ কেওড়া ওই আসনে কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নেয়। কংগ্রেস প্রার্থী বিবেকানন্দ কেওড়ার দাবি 2008 সাল থেকে ওই এলাকায় তিনি তৃণমূল কংগ্রেস করছেন। দুঃসময়ে দলের পাশে ছিলেন, কিন্তু সম্প্রতি পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেস নবাগত প্রার্থী করায় বাধ্য হয়ে তিনি দল ছেড়েছেন। আমি 2008 সালে তৃণমূল কংগ্রেস দলে যখন আসি তখন তৃণমূল কংগ্রেস আমার জেলা পরিষদ এলাকায় যেখানে আমি দাঁড়িয়েছিলাম প্রত্যেকটা বুথে প্রার্থীও দিতে পারেনি। সেই দুঃসময় আমি তৃণমূল কংগ্রেস দলটা করি এবং প্রত্যেকটা তৃণমূল কংগ্রেস কর্মীর সাথে সক্রিয় যোগাযোগ রাখা থেকে শুরু করে মানুষের পাশে দাঁড়ানো থেকে শুরু করে অন্যায়ের প্রতিবাদ থেকে শুরু করে সমস্ত জায়গায় কিন্তু আমি আমার সক্রিয় ভূমিকা রাখি। কিন্তু ইদানিং যা দেখা গেল পঞ্চায়েত নির্বাচনে যে সমস্ত মানুষরা তৃণমূল কংগ্রেস দল থেকে অনেক দূরে ছিল, হঠাৎ নির্বাচনের সময় তারা টাকা পয়সার জোরে তৃণমূল কংগ্রেস এসে বিভিন্ন জায়গায় টিকিট নিল এবং তারা প্রার্থী হয়েছে। যাদের মূল কাজই হলো ভোটের সময় এসে ভোটে দাঁড়ানো, তারপর তারা কিন্তু সরে যায়। এই ধরনের প্রার্থীদেরকে আমরা প্রতিবাদ জানাই। তো যে জায়গায় দলের সুপ্রিমো থেকে শুরু করে প্রত্যেকে যখন তাদেরকে মনোনীত করেছে, তখন আমি মনে করি যে একজন প্রকৃত রাজনীতি লোক হিসাবে তৃণমূল কংগ্রেস দলটা আমার পক্ষে করা সম্ভব হয়ে উঠছিল না। তাই আমি জাতীয় কংগ্রেসের যে ভাবাদর্শ, সেই ভাবাদর্শে প্রথম থেকেই আমি একটা আকর্ষণ ফিল করতাম এবং আমি প্রত্যেক বছর ডক্টর বিধানচন্দ্র রায় স্মৃতিরক্ষা সমিতির উদ্যোগে এই এলাকাতে বিভিন্ন সমাজসেবামূলক কাজকর্ম করে থাকি এবং ডক্টর বিধান রায় হচ্ছে আমার আদর্শ। সেই জন্য আমি জাতীয় কংগ্রেসে আমি আমার প্রথম রাজনৈতিক কর্মসূচিকে এগিয়ে রাখতে চাই। প্রভাব পেল কারণ আমি তৃণমূল কংগ্রেসের একটা সর্বক্ষণের কর্মী ছিলাম, মানুষের পাশে থাকতাম। তো আমাদের মতো কর্মীর সংখ্যা তৃণমূলে অত্যন্ত কম। যেহেতু আমি তৃণমূল কংগ্রেস ছেড়েছি, কিছু মানুষ আমার সাথে তারাও তৃণমূল কংগ্রেস দলটা ছেড়েছেন এবং তারাও কংগ্রেসে যোগ দিয়েছেন। আনুষ্ঠানিকভাবে আরও বেশ কিছু মানুষ নির্বাচনের চলাকালীনই আরও যোগ দেবেন। আমি আশাবাদী 100% এখানে জিতবো, কারণ এখানে যিনি আমার বিরোধী প্রার্থী এবং প্রকৃতপক্ষে সিপিএম এবং তৃণমূল কংগ্রেসের যে প্রার্থীরা এখানে রয়েছেন তারা কেউই মানুষের সাথে যোগাযোগ রাখেন না। প্রথম ইস্যু হচ্ছে উন্নয়ন। ডক্টর বিধানচন্দ্র রায় যেমন দুর্গাপুরকে সাজিয়ে তুলেছিলেন কংগ্রেসি পিরিয়ডে, আবার নতুন করে কংগ্রেসের সরকার আসবে এবং এই পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেস যেখানে জিতবে সেই জায়গায় এলাকার উন্নয়ন ছাড়া আমরা কোনো কিছু এই মুহূর্তে বলতে চাই না, কারণ আমরা বদলের রাজনীতি কোনোটাতেই বিশ্বাসী নই। আমরা শুধু চাই এলাকার উন্নয়ন এবং সঠিকভাবে গণতন্ত্রের প্রসার। বিবেকানন্দ কেওড়ার দল ছাড়ার ঘটনা ও কংগ্রেসের হয়ে মনোনয়নের বিষয়টিকে আমল দিতে চাইছে না স্থানীয় তৃণমূল নেতৃত্ব, বরং তাদের দাবি বিবেকানন্দ কেওড়ার দল ছাড়ায় অনেকেই শান্তি পেয়েছেন। বিবেকানন্দ কেওড়া জন্মলগ্ন থেকেই সিপিএম, ও দাদা ছিল পঞ্চায়েত সমিতির সভাপতি, সেখানে সুযোগ সুবিধা যা নেওয়ার নিয়েছে নিয়ে তৃণমূলে যোগ দিয়েছে। তৃণমূলে যোগ দেওয়ার পর যখন নিয়ম কানুন দেখেছে, নিয়ম নীতি তৃণমূলের এই সমস্ত আদর্শ, তখন চিন্তা ভাবনা পিছিয়ে পড়া মানুষ তো এমনি সবই ঠিক আছে, কিন্তু আমাদের চোখে পার্টি করে ছেলে নয়, এমনি আসে যায় দেখি। ব্যুরো রিপোর্ট, জেলার বার্তা। স্কুলের সমস্ত ছাত্রছাত্রীদের প্রায়শই অনুকূল দেবের দীক্ষা নিতে বলতেন এক শিক্ষক। যে সমস্ত ছাত্রছাত্রীরা দীক্ষা নিত তাদের জন্য বরাদ্দ ছিল লঘু শাস্তি, আর যারা তা নিত না তাদের কপালে জুটত কঠিন শাস্তি। ষষ্ঠ শ্রেণীর তেমনি এক ছাত্রীকে বানান ভুল লেখার অপরাধে 550 বার কান ধরে উঠবোস করার ফতোয়া দেন তিনি। 60 বার করার পর অসুস্থ হয়ে পড়েন ওই ছাত্রী। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার উয়াডা জামবেদিয়া জুনিয়র স্কুলে। ভূগোল ও ইতিহাস পড়ান পৃথুনন্দন বিশ্বাস। অভিযোগ, স্কুলে পড়ানোর পাশাপাশি অনুকূল দেবের ধর্মপ্রচারের কাজটাও সারতেন ওই শিক্ষক। ছাত্রছাত্রীদের প্রায়শই অনুকূল দেবের শিষ্যত্ব নেওয়ার কথাও বলতেন তিনি। ছাত্রছাত্রীদের মাধ্যমে অনুকূল দেবের আশ্রমে পাঠানোর জন্য বাড়ি থেকে চাল, কলা, মূলো নিয়ে আসার জন্য চাপ দিতেন। পাশাপাশি প্রতিটি ছাত্রছাত্রীকে দৈনিক 50 পয়সা করে জমিয়ে মাসের শেষে জমা টাকা আশ্রমে পাঠানোর জন্য চাপ দিতেন বলে অভিযোগ।
ওই শিক্ষকের দাবি না মানলে ক্লাসে অল্প ভুলে জুড়ত কঠিনতম শাস্তি। শিক্ষকের চাপ সত্ত্বেও শিষ্যত্ব নেননি স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী জামবেদিয়ার স্নেহা মণ্ডল। আর তারই ক্লাস রচনায় সামান্য ভুল করার পরই 550 বার ওই ছাত্রীকে উঠোস করতে বলেন অভিযুক্ত শিক্ষক। আমাকে বলেছিল যে একটা লেখা লিখতে, আমি লিখেছিলাম, ওটা আমার একটু ভুল গেছিল। তাতে আমাকে বলেছিল 550 বার কান ধরে উঠবোস করতে। আমি অনেক কষ্টে আমি 60 বার কান ধরে উঠবোস করেছিলাম। তারপরে আমাকে স্যার বললো যে এটা পরে মেকআপ করে দিতে। স্যার যখন ক্লাসে আসতো তখন বলতো যে আমাকে মানে স্যার না বলে পরে আমাকে জয়গুরু বলতো। আর কি বলেছিল তোমাকে দীক্ষা নিতে? হ্যাঁ বলো কি বলেছিল। আর যখন দীক্ষা নিয়ে যেত মানে দীক্ষা নিতে চাইতো না, তখন অনেক কাউকে মানে যেত, ওরা খুব কাঁদতো, তাতেও দরজা বন্ধ করে ওদেরকে দীক্ষা নেওয়া করেছিল। তোমাকে কি করেছিল? আমাকে আমি যাইনি, আমাকে দীক্ষা নিয়ে যেতে বলেছিল যে ওইখানে খাওয়া দাওয়া হবে আর নাম গান মানে হবে। তাহলে আমি যাইনি, তার জন্যই আমাদের কাছ থেকে আবার চাঁদা আদায় করতে এসেছিল 11 টাকা করে, কেউ আবার বেশি টাকাও দিয়েছে। আমাদের ঘরে আবার সবাইকার ঘরে ঘরে চাল আদায় করতে বলেছিল, পেঁপে ওই সব বলেছিল। হ্যাঁ আমার তাই তো মনে হয়। কি মনে হয় বলো? আমার মনে হয় যে আমি দীক্ষা নিইনি বলেই আমার উপর অত্যাচার করেছে। 60 বার উঠবোস করার পরই অসুস্থ হয়ে পড়েন ওই ছাত্রী। খবর পেয়ে তাকে বাড়িতে নিয়ে যাওয়া হলে জ্বর আসে, হাতে পায়ে অসহ্য যন্ত্রণা শুরু হয়। এই ঘটনায় অভিযুক্ত শিক্ষকের কড়া শাস্তি দাবি করেছেন স্নেহার অভিভাবকরা। ঘটনাটা হয়েছিল স্কুলে রচনার কি লিখতে দিয়েছিল একটা, সেখানে একটু ভুল ত্রুটি হয়েছে। তার আগে তার জন্যে মাস্টারমশাই মানে ওই প্রীতিনন্দ বাবু 550 বার উদ্বোস করতে বলেছিল কান ধরে। তখন ও 60 বার পর্যন্ত করতে পেরেছিল অনেক কষ্টে এবং অসুস্থ হয়ে যায়। প্রচণ্ড জ্বর, গোটা রাত মানে সারা রাত ধরে প্রচণ্ড হাত ব্যথা এবং হাত ছড়াছড়ি পড়েছে, ঘুমোতে পারেন এমনিতে। আর উনি এখানে স্কুলে এসে শুধু অনুকূল ঠাকুরের মাহাত্ম্য প্রচার করেন, প্রত্যেকজনকে ছাত্রছাত্রীদেরকে শিষ্যা হতে বলেন। অনেকগুলোকে করেছেন, আমি একে হতে দিই না, তার জন্য জানি না এই জন্য এই ব্যাপারটা ঘটেছে কিনা। আমার মনে হয় অবিলম্বে এটার ব্যবস্থা করা উচিত। অনুকূল ঠাকুরের শিষ্য করার জন্যই স্কুলটা নয়, এখানে পড়াশোনাটা মেন। উনি ভূগোল এবং ইতিহাস বোধহয় পড়ান, সেখানে ঠিকমতো ক্লাস করেন বলে আমার মনে হয় না। শুধু ওই অনুকূল ঠাকুরের জয়গুরু গান টান করান মাঝে মাঝে, এসব কথাগুলো বলেন। ব্যায়াম করার জন্য ওই ছাত্রীকে রসিকতা করে 550 বার কান ধরে করে উদ্বোস করতে বলেছিলেন বলে দাবি করেছেন শিক্ষক। বিষয়টা কি হয়েছিল? বিষয়টা তো তেমন জটিল হলে আকার ধারণ করে উঠেছিল। সামান্য একটু মানে কি বলবো, ওদেরকে একটু মাঝে মাঝে বলি যে ব্যায়াম করবি, হ্যাঁ করেছি, কিন্তু ওটা সামান্য ব্যায়াম মানে ব্যায়ামের মধ্যে করেই তো উদ্বাস করেছি, আর কিছুই এটা ক্লাস 6 এর একটা বাচ্চাকে 5:30 না। এইটা আমি হ্যাঁ এবার এটা যে এরকম আকার ধারণ করে আমি বুঝতে পারিনি। এটা আবার যদি হয়ে থাকে তাহলে আমার অন্যায় হয়েছে, নিশ্চয়ই স্বীকার করছি, কিন্তু এরকম হয়ে যাবে আমি একদম ভাবতে পারিনি যে এরকম হয়ে যাবে, এরকম মানে এরকম মারাত্মক আকার ধারণ করতে পারে। এটা আমি সাধারণত এটা মানে গায়েটা হাতটা দিই না, কোনো শাস্তি আমি দিই না, মানে ওটা মানে সামান্য উদ্বাস করিয়েছি, হঠাৎ মনে করলো যে কিন্তু 5:30 বার উঠবে না না না, ওরা 60 বার মতো করেছে। আপনি বলেছিলেন কতবার? 5:30। আমি একজনকে বলে যায় তুই 2000, এটা রহস্য করে কি বলা যায় তুই 2000 বার কর, ওটা হাসির চলে, মানে যাতে সব কিছুতে হাসির মধ্যে থেকে নিতে পারে, আনন্দের মধ্যে, কিন্তু সেরকমই এরকম সিরিয়াসলি কিছু এরকম 2000 বার করা যায় কি? আরেকটা আপনার বিরুদ্ধে যেটা অভিযোগ, আমি স্কুলের বাচ্চাদেরকে বলেন যে দীক্ষা নিতে, কেন? না দীক্ষার ব্যাপারটা না, ব্যাপারটা হচ্ছে যে ঠাকুরের কিছু ভাবধারা আছে যেগুলো যদি মেনে চলে ভালো হয়, পড়াশোনার জীবনও ভালো হয়, আমাদের মধ্যে যে শ্রদ্ধা ভক্তিটাও বাড়ে, সেই হিসাবে এগুলো বলা। দীক্ষার ব্যাপারটা হচ্ছে না চাপ দিয়ে কিছু, দীক্ষাটা তাদেরকে বলা, তারা যদি মনে করে। স্কুলে তো বাচ্চারা তো সাধারণত পড়তেই আছে দীক্ষা। হ্যাঁ হ্যাঁ, দীক্ষা টিক্ষার কোনো ব্যাপার নেই, ওটা হচ্ছে যে তার ভাবটাকে বলা, যে যদি তার ভাবটা বলছে তাহলে ভালো হতে পারে বা ভবিষ্যতের জীবনে সুন্দর হতে পারে, তার জন্য তার পড়াশোনা যাতে আরো ভালো হয় সেই জন্যই একটু বলা, আর কিছু। অনুকূল দেবের শিষ্যত্ব প্রসঙ্গে তার দাবি, শিষ্যত্ব নিলে ছাত্রছাত্রীদের মন প্রাণ ভালো থাকবে, তাই তিনি দীক্ষা নিতে বলতেন। ব্যুরো রিপোর্ট, জেলার বার্তা। এখন নিয়ে নেব একটা ছোট বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন, দেখতে থাকুন জেলার বার্তা।
শীতের রুক্ষ বিকেল হোক বা গ্রীষ্মের হাতছাড়া দুপুর শেষে পড়ন্ত বিকেল, বৎসরের 6 ঋতু 365 দিন এক সুন্দর প্রাকৃতিক পরিবেশের মুক্তির আনন্দ দিতে এবার বাঁকুড়াবাসীর কাছে হাজির গ্রিন গার্ডেনে। বাঁকুড়া শহরের ইট কাঠ পাথর জঞ্জালের পাহাড় যেখানে শেষ, সেই গন্ধেশ্বরী নদীর পাড়ে 45 বিঘে জমির উপর গড়ে উঠেছে শহরবাসীর স্বপ্নের ঠিকানা গ্রিন গার্ডেনে। পরিবার পরিজন নিয়ে পিকনিকে মেতে ওঠাই হোক বা একান্ত আপনজনকে নিয়ে গাছের ছায়ায় দুদণ্ড নিরালায় বসে থাকা, সবকিছুরই ব্যবস্থা করে দিতে প্রস্তুত বাঁকুড়ার গ্রিন গার্ডেনে। আর শিশুরা, গ্রিন গার্ডেন ঢুকতেই রয়েছে বিশাল ডাইনোসর, রয়েছে ব্যাঙ, অজগর, ময়ূর সহ অজস্র মডেল, যা শুধু আপনার স্নেহের শিশুটিকেই নয়, আপনাকেও নিয়ে যাবে প্রাগৈতিহাসিক যুগে, স্বাদ এনে দেবে বন্য জীবনের। আর তার পাশাপাশি স্বয়ংক্রিয় রোবট, মোটর গাড়ি, এমনকি হেলিকপ্টারের মতো আধুনিক যন্ত্রের অফুরন্ত সম্ভারে সেজে উঠেছে গ্রিন গার্ডেনে। পার্কের এক প্রান্তে রয়েছে স্বচ্ছ জলে টলমল বিশাল লেক, লেকের জলে প্যাডেল বোটে চেপে রাজহাঁস হয়ে ভেসে বেড়ানো বা রেসের ঘোড়ায় চেপে ঘোড়সওয়ার হওয়ার স্বপ্নটাকেও আপনি স্বচ্ছন্দে পকেটে পুরে নিতে পারেন এখানে। ফিরে এলাম বিরতির পর। পড়াশোনা না করায় বাবার বকুনির জেরে ঘর ছেড়ে ভিন রাজ্যে পাড়ি, ট্রেনে ঘুরতে ঘুরতে অবশেষে অসহায় অবস্থায় রেল পুলিশের কাছে উদ্ধার বছর দশকের এক কিশোর। প্রাথমিকভাবে পুলিশ ওই কিশোরের পরিচিতি জানতে পেরে বাড়ি ফেরানোর উদ্যোগ নিয়েছে, তাই পরিবারের উপর রাগ ভুলে বাড়ি ফেরার প্রত্যাশায় ওই কিশোর। বাচ্চাটাকে আপনারা রিকভারি করলেন, কিভাবে করলেন, কবে এবং কোথা থেকে করলেন? কালকে বিষ্ণুপুর স্টেশনে আমাদের আরপিএফ স্টাফ ডিউটি করছিল, তখনই ট্রেন নম্বর 68084 যখনই বিষ্ণুপুর পৌঁছায়, ট্রেনটা খালি হয়ে যাওয়ার পরে ট্রেনটাকে চেক করছিল আমার স্টাফ। ওর সময় বাচ্চাটা কাঁদছিল, তখনই আমার স্টাফ ওকে দেখে জিজ্ঞেস করেছে কোথায় কাজ ছেলে, ওটা বিহার গরলের ছেলে। ওইটাকে জিজ্ঞেস করেছে, ও বাড়ির থেকে আগে 4-5 দিনের আগে পালিয়ে এসেছে। ওকে ওরা বিষ্ণুপুর থেকে বাঁকুড়া নিয়ে আসছিল, ঘরে খবর দেওয়া হয়েছে। जोर से बोलो, जोर से बोलो। पापा मारता था टाइम चला है। कब आए? क्यों मारते थे पापा? खेलने जाते थे तो वो भी मारते थे। क्या बोलते हैं पापा? खेलने जाते हैं गांव में तो मारते थे। अब तुम क्या करोगे? घर जाने को मन कर रहा है? जोर से बोलो। बोलो। हाँ। नाम क्या है तुम्हारा? কামদুনি কাণ্ডের রেশ ছড়ালো জেলা বাঁকুড়াতেও। প্রতিবাদে সোচ্চার বুদ্ধিজীবীরা। একদিকে মহানগরীর রাজপথে যখন প্রতিবাদের জনপ্লাবন, তখন প্রতিরোধে সামিল বাঁকুড়াও। নিগৃহীতা মহিলা সুবিচার চেয়ে বিভাজন ভুলে এক পথে ফের জানালো আমরা সবাই একসাথে। বারাসাত থেকে বাঁকুড়াকে কামদুনি ঘটনার সেই তারই প্রমাণ করলো। প্রতিবাদে সোচ্চার মহানগরীর অলিতে গলিতে লক্ষ লক্ষ বুদ্ধিজীবীদের মিছিল বিভেদের বিভাজন দূর করেছিল। আর তাই হাত ধরে বাঁকুড়াও দখলে প্রতিবাদে সোচ্চার হওয়ার ভাষাটা হারিয়ে যায়নি। তাই দিল্লির বুকে পাশবিক অত্যাচার বা শাহবাগ চত্বরের দূরত্বটা না বেড়ে বরং কমিয়ে দিয়েছে বিভাজন। তাই একই পথে হেঁটেছে বারাসাতও। প্রতিবাদে সোচ্চার লেখক, শিল্পী, বুদ্ধিজীবীরা ফের প্রমাণ করল অন্যায়ের অবিচারের বিরুদ্ধে আমরা সবাই একসাথে। মূলত যে পাশবিক শক্তি, যারা মূলত সমাজ বিরোধী এবং তারা বিভিন্নভাবে বিভিন্ন কৌশলে তারা আজকে সমাজের অভ্যন্তর একটা জায়গা করে নেবার চেষ্টা করছে এবং যেটাকে যে কোনোভাবেই হোক প্রশাসনিক একটা তকমা লাগাবার চেষ্টা করছে। তো স্বাভাবিক কারণে আমাদের কাছে এই প্রশ্ন দেখা দিচ্ছে যে যদি প্রশাসকের পক্ষ থেকে কোনো ঘটনাকে লঘু করে দেখা হয়, সর্বোচ্চ প্রশাসক, ওটা ছোট ঘটনা, ওটা বানানো ঘটনা, ও বাচ্চা ছেলেরা করে ফেলেছে, তাহলে নিচুতলা যারা এই সমস্ত কাজের সঙ্গে যুক্ত থাকে তারা উৎসাহিত হচ্ছে। শুধু তাই নয়, যারা অ্যাকচুয়ালি এই খবরগুলো সংগ্রহ করে জনমানুষে নিয়ে আসছে প্রতিবাদকে সংগঠিত করার জন্য, তাদের উপর আক্রমণ হচ্ছে। কারা করছে? সমাজ বিরোধীরাই করছে। এর থেকে পরিত্রাণের কোনো পথ, অন্য কোনো পথ নেই। প্রশাসনের অনুশাসন এবং সমবেত শুভবুদ্ধি সম্পন্ন মানুষের এগিয়ে আসা, যার জন্য আজকে আমাদের পথে নামতে হয়েছে। এবং সমস্ত সাংবাদিক বন্ধুদের আমি অভিনন্দন জানাচ্ছি এবং আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন, যদি এর কোনো সুরাহা না হয়, আমরা আগামী দিনে বৃহত্তর আন্দোলনের জন্য প্রস্তুত। ব্যুরো রিপোর্ট, জেলা বার্তা।
শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার। জঙ্গলমহল সফরে রাজ্যের মুখ্যমন্ত্রী, পঞ্চায়েত নির্বাচনে জঙ্গলমহল উন্নয়নকে পাখির চোখ। বর্জরায় পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের বিপক্ষে দলত্যাগে তৃণমূল সমর্থক। রচনায় ভুল লেখায় 550 বার কান ধরে উদ্বসের শাস্তি, শিক্ষকের অত্যাচারে অসুস্থ ছাত্রী। কামদুই কাণ্ডে প্রতিবাদে সামিল জেলার লেখক শিল্পী, বুদ্ধিজীবীরা। আজকের মতো জেলার বার্তা পর্যন্তই। পরবর্তী খবর দেখুন আপনার প্রিয় চ্যানেলে ঠিক এ সময় এই দিনে। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। দেখতে থাকুন জেলার বার্তা, জেলার মানুষের অন্তরের কথা। নমস্কার।